দর্শক, আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ এবং সর্বশেষ যে ঘটনাটি ঘটেছে, যুক্তরাষ্ট্রের একটি বিমান বিধ্বস্ত করেছিল ইরান, এবং ইরান দাবি করেছিল সেই বিমানটি হলো F-35, এবং যুক্তরাষ্ট্র প্রথমে অস্বীকার করলেও পরবর্তীতে তারা স্বীকার করেছে যে এটি F-15E বিমান। এবং সেই বিমানের দুজন পাইলট যখন নিখোঁজ ছিল এবং শেষ পর্যন্ত তাদের লোকেশন কোনো না কোনোভাবে আমেরিকা পেয়ে যায় এবং তাদের উদ্ধার করার জন্য অভিযান পরিচালনা করে। আমরা প্রথমে বলে রাখি যে কোনো যুদ্ধবিমানের পাইলটের কাছে এমন কিছু ডিভাইস থাকে যে ডিভাইসগুলো মূলত লোকেশন পাওয়ার জন্য সুবিধা দেয়। আধুনিক যুগে আমেরিকার যে ধরনের প্রযুক্তি সক্ষমতা রয়েছে, তারা সারা বিশ্বের যে কোনো স্থানে তারা লোকেশন ট্র্যাক করতে পারে, এবং যে ডিভাইসগুলো পাইলটদের হাতে ছিল সে অনুযায়ী সহজেই তাদের কমান্ড সেন্টারের সাথে যোগাযোগ করতে পারে। এটা স্বাভাবিক। একজন সাধারণ মানুষই যেখানে লোকেশন বিভিন্নভাবে বের করতে পারে, সে জায়গায় এখানে আমেরিকার বিমান বাহিনীর পাইলট, সুতরাং তাদের লোকেশন পাওয়া আমেরিকার জন্য কঠিন নয়। কিন্তু ইরানের জন্য এটা কঠিন ছিল। এজন্য বলবো কঠিন ছিল, কারণ ইরান তাদের যেখানে প্রেসিডেন্ট এবং প্রেসিডেন্টের বিমান বিধ্বস্ত হয়, তখনও তারা তাদের প্রেসিডেন্টের সেই বিমানটি ট্র্যাক করে বের করতে তাদের অনেক সময় লেগেছিল, এবং প্রযুক্তি সহযোগিতা দিয়েছিল তুরস্ক, সেটাও অনেকটা জানা যায়। সেই জায়গায় তাদের দুর্গম এলাকায় এই পরিস্থিতিতে আমেরিকার একজন পাইলট, যিনি প্যারাশুটের মাধ্যমে নেমেছেন, তাকে এই দুর্গম এলাকায় খুঁজে ট্র্যাক করে বের করা ইরানের প্রযুক্তি সক্ষমতা আসলে নেই, সেটা এক বাক্যে বলা যেতে পারে। যাই হোক, সে জায়গায় আমেরিকা তাদের এই পাইলটের ডিভাইস যেহেতু তার সাথে ছিল, সুতরাং তারা সহজেই তার লোকেশন তারা ট্র্যাক করে বের করতে পেরেছে, এবং সাথে সাথে তারা অভিযানে নামে। এবং এই অভিযানে নামার পরে যে ঘটনাগুলো ঘটেছে, তার মধ্যে সবচেয়ে বড় যে বিষয়টা, প্রথম পাইলটকে তারা উদ্ধারের সময় দুটি যুদ্ধবিমান এবং হেলিকপ্টার তারা হারিয়েছে, এবং তাকে জীবিত উদ্ধার করতে পেরেছে বলে জানা যায়। সর্বনিম্ন দুটি আমি বলছি, কিন্তু ইরানের দাবি তো আরও বেশি আছে। অপরদিকে দ্বিতীয় যে পাইলট, তিনি ইরানের দুর্গম এলাকায়, এবং সে এমন দুর্গম এলাকায় যেখানে সাধারণভাবে যাওয়া খুবই কষ্টকর, সেখানে হেলিকপ্টার ছাড়া আসলে যাওয়া কঠিন, এবং সেই জায়গায় আমেরিকার বাহিনী হেলিকপ্টার নিয়ে, যুদ্ধবিমান নিয়ে যাওয়ার চেষ্টা করে, এবং ইরানেরও বাসিজ ফোর্স যারা এবং সাধারণ জনগণ, তারা সেই জায়গায় যাওয়ার চেষ্টা করে। তারা যদিও লোকেশন ট্র্যাক না করেও সেখানে যাওয়ার চেষ্টা করেছে। তারা মূলত আমেরিকা কোন ধরনের পদক্ষেপ নিচ্ছে এবং তার গতিবিধি লক্ষ্য করেই মূলত সেই জায়গায় তাদের যাতায়াত এবং যাওয়ার চেষ্টা করেছে। উল্লেখ্য যে এই যে পাইলট, তাকে যদি ইরান জীবিত বন্দি করতে পারত, তাহলে এটা ঠিক যে যুদ্ধের মোড় বা পরিস্থিতি অন্যরকম হতে পারত। কিন্তু এটা জানা কথা, ইরানের প্রযুক্তিগত সক্ষমতা প্রশ্নবিদ্ধ বা দুর্বল, সেটা সকলেই জানি। এই জায়গায় ইরান যতটুকু করেছে আমরা সেটা পর্যালোচনা করার চেষ্টা করি, এবং আমেরিকার সফলতা এখানে কতটুকু আছে, এবং এই অভিযানের ভবিষ্যৎ ফলাফল কী, এবং অভিযানটা আসলে কতটুকু বাস্তব এবং কতটুকু সঠিক, সেটাও আমাদের বুঝতে হবে। যাই হোক, এই অভিযানটা যখন তারা পরিচালনা করেছে, এবং এই অভিযানটা পরিচালনা করার মাধ্যমে
আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন যে তার দ্বিতীয় পাইলটটিও তিনি মুক্ত করতে পেরেছেন এবং বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম যেগুলো জানিয়েছে যে এই ব্যক্তিটি অর্থাৎ পাইলট দ্বিতীয় পাইলট তিনি গুরুতর আহত অবস্থায় আছেন, তার অবস্থা গুরুতর এবং অনেক সৈন্য এখানে আহত হয়েছে আমেরিকার। এটাও কিন্তু বিশেষ করে ফক্স নিউজে কল্যাণে জানা যায় এবং হেলিকপ্টার দুটি 130 বিমান এবং F-16 বিমান একটি, ড্রোন হেলিকপ্টার আরেকটি, অর্থাৎ বিশেষ করে আকাশযান 6টি, অর্থাৎ দ্বিতীয় পাইলটকে উদ্ধারের সময় 6টি আকাশযান ধ্বংস হয়েছে, যেটা নিশ্চিত এবং সেটা আমেরিকাও স্বীকার করেছে এবং তারা বলেছে যে আসলে মূলত এটা বালিতে চাকা আটকে গিয়েছিল এবং তারা নিজেদের এই বিমানগুলো ধ্বংস করেছে, দুটি 130 যুদ্ধ বিমান এবং সেটা সম্ভবত পরিবহন বিমান হবে এবং হেলিকপ্টার 3টি হারিয়েছে সেটাও তারা স্বীকার করেছে এবং এগুলার ব্যাখ্যা বিভিন্নভাবে দিয়েছে। ইরান দাবি করেছে মোট 11টি হেলিকপ্টার এবং যুদ্ধ বিমান তারা ভূপাতিত করেছে। আবার আমেরিকা যেখানে স্বীকার করেছে তাদের স্বীকারকৃত 6টি এবং আরও 3টিতে আঘাত হয়েছে এবং সেই 3টি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটাও অবশ্য স্বীকার করেছে। যাই হোক, সার্বিক মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু কম নয়, ক্ষয়ক্ষতির পরিমাণ যথেষ্ট এবং এই অভিযানে কী ইঙ্গিত বহন করে এবং পরবর্তীতে এর প্রভাব কী পড়বে। প্রথমত যে পাইলটকে যদি প্রকৃত অর্থে তারা উদ্ধার করে তাকে, আমি প্রকৃত অর্থে এজন্য বলছি যে বাস্তবতা যুদ্ধের ক্ষেত্রে দেখা যায় যে তথ্যযুদ্ধ ছড়িয়ে পড়ে বা চলমান থাকে। এখানে আমেরিকা এমনও হতে পারে যে তাদের জনগণকে বোঝানোর জন্য বা জনগণেরকে বোকা বানানোর জন্য কোনো একটি অভিযান পরিচালনা করতে পারে এবং বাস্তবে হয়তো এখানে পাইলট নাও থাকতে পারে অথবা পাইলট নিঃশেষ হয়ে যেতে পারেন, এমনটাও হতে পারে। কিন্তু গণমাধ্যম এবং যে খবর অনুযায়ী যতটুকু বোঝা যায় জানা যায় সেটা আমরা বলছি যে পাইলটকে উদ্ধার করা হয়েছে। এর পরবর্তী যে বিশ্লেষণের দাবি রাখে, এই পাইলটকে উদ্ধার করতে গিয়ে যে বিমানগুলো বিধ্বস্ত হয়েছে, হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে, সেগুলোতেও তো পাইলট রয়েছেন এবং সেনাবাহিনীর সদস্য বা কমান্ডো বাহিনীর স্পেশাল ফোর্সের সদস্য তারা তো থাকতে পারেন, তাদের কি অবস্থা হলো। যাই হোক, আমেরিকা প্রেসিডেন্টের দাবি অনুযায়ী যে তাদের কোনো সৈন্যের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, কোনো একটি আঁচড়ও লাগেনি, কিন্তু ফক্স নিউজের নিউজ অনুযায়ী বোঝা যায় যে আমেরিকার সৈন্যরা আহত হয়েছেন, নিহতের কোনো খবর নাই। অপরদিকে এই প্রক্রিয়াটি, এই অভিযানটি সম্পন্ন করার সময়ে ইরানের যে সৈন্য রয়েছে তাদের উপর লক্ষ্য করে অজস্র বোমা নিক্ষেপ করা হয়েছে যাতে তারা কাছাকাছি যেতে পারে না, কিন্তু এখানে গোলাগুলি হয়েছে, যুদ্ধ হয়েছে, প্রতিরোধ হয়েছে। সুতরাং সেই জায়গা থেকে উভয় পক্ষের নিহত আহত থাকার সম্ভাবনা অবশ্যই রয়েছে। যাই হোক, এই বিষয়টা তো আমরা বুঝতে পারলাম, কিন্তু এর প্রভাব কী হবে এই অভিযানের বা পরবর্তীতে এই অভিযানকে কেন্দ্র করে তারা কি, অর্থাৎ আমেরিকা ইসরায়েল কি কোনো স্থল অভিযান পরিচালনা করবে ইরানের উপর। তবে আমরা সাধারণত এই অভিযানে যে পরিমাণ ক্ষয়ক্ষতির শিকার আমেরিকা হয়েছে সে একটি দুর্গম এলাকায়, এবং এই দুর্গম এলাকায় যেখানে সৈন্য বা মানুষ যাতায়াত করতে পারে না, এখানে যাতায়াত করতে হলে অবশ্যই বিমান বাহিনীর সহায়তার প্রয়োজন, অর্থাৎ আকাশযানের প্রয়োজন। যেখানে আমরা জানি যে ইরান বিমান বাহিনী অর্থাৎ আকাশ যুদ্ধে
ইরানের অবস্থান খুবই দুর্বল, শুধু দুর্বল নয়, খুবই খুবই দুর্বল ইরান। সেক্ষেত্রে একটি দুর্গম এলাকায় অভিযান পরিচালনা করতে গিয়েও এত পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সেটা বিশ্লেষণ করবে অবশ্যই আমেরিকা, ইসরায়েল। এবং এছাড়া ইরানেরও বাবার বিষয় রয়েছে। তাদের তো অবশ্য এটা বীরত্ব প্রতিষ্ঠিত হতো যদি তারা পাইলটকে জীবিত অথবা অথবা মৃত যে কোনো অবস্থায় তারা যদি ধরতে পারতো সেক্ষেত্রে, এবং তাদের নিয়ন্ত্রণে নিতে পারতো, সেক্ষেত্রে তাদের বীরত্বগাথা অবশ্যই তারা লিখতে পারত। কিন্তু আমেরিকা যেভাবে যাও করেছে যতটুকু, এবং তাদের পাইলটকে তারা যেভাবে বলছে যে তারা নিয়ে গেছে, এবং এটা যদি যুদ্ধক্ষেত্রে কোনো তথ্য যুদ্ধ হয়ে থাকে তারও আশঙ্কা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। কারণ তারা একটি অভিযান পরিচালনা করেছে সত্য, কিন্তু এই অভিযানটা এমনও তো হতে পারে ফেক অভিযান, কিন্তু অভিযানে গিয়ে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। আবার এমনও হতে পারে পাইলটকে হয়তো তারা জীবিত নিতে পারেনি, কিন্তু এমনও হতে পারে যে পাইলট জীবিত নন। সেটা আসলে কোন পর্যায়ে প্রকৃত সত্য আমাদেরকে জানা খুবই কঠিন, কারণ বর্তমান তথ্য বিভ্রান্তির যুগে যে পরিমাণ মিথ্যা এবং যে ধরনের ভুয়া নিউজ ছড়িয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে আমেরিকাও যে সবসময় সত্য কথা বলবে এমন নয়। কারণ তারা প্রথমে যেখানে অস্বীকার করেছিল যে তাদের এই বিমান বা কোনো কিছু ক্ষতিগ্রস্ত হয়নি, কিন্তু পরবর্তীতে তারা স্বীকার করতে বাধ্য হয় যখন ছবি বা প্রমাণগুলা অপরপক্ষ দেখিয়ে থাকে। সুতরাং সেই জায়গায় যেহেতু ইরানও সুনির্দিষ্ট কোনো প্রমাণ দেখাতে পারেনি, যে সেজন্য আমেরিকা যা বলছে তাই স্বীকার করে নিতে হয়। এবং শেষ পর্যন্ত যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেক্ষেত্রে ইরানের অর্জন এক্ষেত্রেও কম নয়। আবার আমেরিকা যেহেতু তাদের বিমান বাহিনীর এই পাইলটকে উদ্ধার করতে পেরেছে, সেক্ষেত্রে তারা সফল, কিন্তু তাদের এই সফলতা অর্জন করতে গিয়ে যে পরিমাণ ক্ষয়ক্ষতির শিকার হয়েছে সেটা কিন্তু অবশ্যই মূল্যায়ন করার বিষয় রয়েছে, কারণ এটা অবহেলা করার কোনো সুযোগ নাই। এমনও তো হতে পারে যে উদ্ধার করতে গিয়ে আরও অনেক পাইলট এবং সেনা সদস্য বা বিশেষ বাহিনীর সদস্য তারাও আহত হয়েছেন, নিহত হয়ে থাকতে পারেন। এটা অস্বাভাবিক কোনো কিছু নয়। তারপরেও আমরা যেহেতু নিউজ অনুযায়ী জানি সেখানে কোনো মৃত্যুর খবর নাই, আর আহতেরও খবর তা অস্বীকার যদিও করছে, কিন্তু ফক্স নিউজ অনুযায়ী জানা যাচ্ছে যে আহত রয়েছে। সুতরাং এটা পরবর্তীতে হয়তো আমরা আরও বিভিন্ন সত্য জানতে পারবো। কিন্তু এ পর্যন্ত যতটুকু দেখা যাচ্ছে যে এটার উপর নির্ভর করে যে গ্রাউন্ড অ্যাটাক অর্থাৎ স্থলযুদ্ধ যে শুরু হবে সেটার নিশ্চয়তা বলা যায় না। কারণ এটা আমেরিকাও অবশ্যই তারা বিচার বিশ্লেষণ করবে, যেহেতু ইরানও একটি শক্ত প্রতিরোধ গড়ে তুলতে পেরেছে, এবং সেই প্রতিরোধে যদি আমেরিকা তাদের সৈন্য হারিয়ে থাকে, যদিও গোপন করছে, সেটা তারা তো অবশ্যই জানে যেহেতু কতটুকু তারা হারিয়েছে বা হারায়নি। যদি তারা হারিয়েই থাকে তাহলে সহজে গ্রাউন্ড অ্যাটাকে তারা যেতে চাইবে না। তাছাড়া এই দুর্গম অঞ্চলের এই অভিযান আর সরাসরি স্থলযুদ্ধ অবশ্যই একটা পার্থক্য রয়েছে, এবং সেই পার্থক্য অবশ্যই পরিলক্ষিত হবে যদি স্থলযুদ্ধ হয়। কিন্তু এটা সত্য যে আমেরিকা এই স্থলযুদ্ধে ইরানের সাথে টিকে থাকতে পারবে না অনেক দূর থেকে গিয়ে। আর আরেকটি বিষয় রইল, সেটা হলো এ ধরনের কোনো অভিযান করে তারা কি পারমাণবিক যে সরঞ্জাম যেগুলো রয়েছে অর্থাৎ ইউরেনিয়াম সমৃদ্ধ যেগুলো রয়েছে সেগুলা কি তারা চুরি করতে পারবে বা সেগুলা কি ইরান থেকে নিতে পারবে? আমরা অবশ্যই এটা বলতে পারি যে দুর্গম অঞ্চলে অভিযান পরিচালনা করার মতো যে প্রযুক্তি আমেরিকার রয়েছে সেটা ইরানের নেই। সেজন্য দুর্গম অঞ্চলে যেভাবে এ ধরনের অভিযান পরিচালনা করে এই দ্বিতীয় পাইলটকে যদি নিয়েও থাকে, তাহলে
পারমাণবিক কেন্দ্র থেকে এই ধরনের মানে পারমাণবিক যে ইউরেনিয়াম সমৃদ্ধ যেগুলো রয়েছে সেগুলো নেওয়া আসলে কষ্ট হবে, এটা স্বাভাবিক। এটা অসম্ভব হবে, কারণ তারা যদি সম্ভব হতো তাহলে এতদিন এ ধরনের অভিযান পরিচালনা করে তারা নিয়ে যেতে পারতো। তাছাড়া আরেকটি বিষয় হলো, বরং আমরা লক্ষ্য করছি যে বুশেহর পারমাণবিক কেন্দ্রতে ইসরায়েল এবং আমেরিকা অনবরত হামলা চালাচ্ছে, এবং সেই হামলাগুলো মূলত শুধু ইরানের জন্য ক্ষতিকর এমন নয়, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেরও অবশ্যই ক্ষতি হবে। কারণ রেডিয়েশন যদি ছড়িয়ে পড়ে সেক্ষেত্রে শুধু ইরান ক্ষতিগ্রস্ত হবে এমন নয়, কাতার, আরব আমিরাত, ওমান, বাহরাইন এই ধরনের দেশগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, এমনকি সৌদি আরবের একাংশ। এই পরিস্থিতিতে আসলে আমাদের এটা বোঝা প্রয়োজন যে ইরানের মধ্য থেকে সহজে আসলে এই ইউরেনিয়ামগুলো আমেরিকা আসলে নিতে পারবে না, সেটা তারা সহজেই বুঝতে পারছে। আর সেই বুঝতে পারার জন্যই তারা মূলত এখন পর্যন্ত এ ধরনের অভিযান তারা পরিচালনা করছে না। যদি এ ধরনের অভিযান পরিচালনা করত এবং তাদের সক্ষমতা থাকতো, বা এ ধরনের সাহস, এ ধরনের প্রয়োজন, তাছাড়া কোথায় আছে এই সমৃদ্ধ ইউরেনিয়ামগুলো সেটাও আগে জানতে হবে, এবং সেটা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যদি নিশ্চিতভাবে এই জায়গায় থাকে, সেই জায়গায় যদি অভিযান পরিচালনা করে নিতে পারে, নেওয়ার চেষ্টা করতে হবে, এবং সেটাও আসলে খুবই কঠিন। যাই হোক, সার্বিক মিলিয়ে এই অভিযানের সাথে, যে এই অভিযানেরকে কেন্দ্র করেই বা এই অভিযানকে পর্যালোচনা করেই যে স্থলযুদ্ধ শুরু হবে এমনটা ভাবা যায় না বা বলা যায় না। তবে যুদ্ধ যে আরও দীর্ঘস্থায়ী হচ্ছে সেটা সহজেই বলা যায়, কারণ যেহেতু এখন পর্যন্ত আলোচনার কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না, বা কোনো ধরনের আলোচনা যে সফল হচ্ছে এমন ধরনের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না, সেক্ষেত্রে অবশ্যই যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার দিকেই যাচ্ছে, এবং মধ্যপ্রাচ্য ক্রমান্বয়ে আরও সংকটপূর্ণ হয়ে উঠছে। এবং আমেরিকা এই যুদ্ধে যে খুব বেশি সফলতা লাভ করবে এমন নয়, অবশ্যই তারা এই যুদ্ধে অনেকটা পতনের মুখে রয়েছে, এবং পতন তাদের হবে। কারণ ইরান যদি টিকে থাকতে পারে এই যুদ্ধে, এবং তারা যদি দাঁড়িয়ে থাকে, তাহলে এটা তাদের জন্য বিজয়। আর এতদিন পর্যন্ত যেহেতু আমেরিকা হরমুজ প্রণালী মুক্ত করতে পারেনি, এবং অদূর ভবিষ্যতে যে এই হরমুজ প্রণালী মুক্ত করতে পারবে না, সেক্ষেত্রে তাদের রাশিয়া বা চীনের সহযোগিতা প্রয়োজন। এক্ষেত্রে রাশিয়া এবং চীন তারা কতটুকু সহযোগিতা করবে সেটাও ভাবার বিষয় রয়েছে। যাই হোক, আমি আর দীর্ঘায়িত করছি না। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। লাইক, কমেন্ট, শেয়ার করে কৃতজ্ঞ রাখবেন। ধন্যবাদ সবাইকে।